আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব জঙ্গলমহল ভ্রমণের থার্ড ডের কথা। আগের পর্বতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঝাড়গ্রামের জন্য এক রাতের ট্যুর আর তার সাথে এক রাতে ঝিলিমিলি ট্যুর। যারা আপনারা ভিডিওটা দেখেননি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব, আপনারা পারলে ভিডিওটা দেখে নিতে পারেন, তবে ভিডিওটির কন্টিনিউটি বুঝতে অসুবিধা হবে না। আজকে আমি ভিডিওটা শুরু করছি আমাদের এক নাইট মুকুটমণিপুর ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। আগের ভিডিওটি যারা দেখেননি তাদেরকে ছোট করে বলে রাখি, আমরা ঝাড়গ্রাম থেকে ঝিলিমিলি এসেছিলাম। তো ঝাড়গ্রাম থেকে ঝিলিমিলির ডিস্টেন্স 65 কিলোমিটার মতো। সেখানে আমরা ওয়ান নাইট স্টে করেছিলাম রিমেল লজে। রিমেল লজের ভিডিও আমি আগের ভিডিওতে সমস্ত ডিটেলস সহ শেয়ার করেছি, আপনাদের আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা একবার চেক করে নিতে পারেন। এবার আসি আজকের ভিডিওর কথা। কলকাতা বা তার আশেপাশের যে কোনো জায়গা থেকে দুদিনের জন্য যদি আপনারা ট্যুর প্ল্যান করতে চান, তবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই তিনটি জেলার সংযোগস্থলে সবুজ একটা ছোট্ট জনপদ ঝিলিমিলিকে কেন্দ্র করে দুদিনের একটা ট্রিপ করে নিতে পারেন। ঝিলিমিলি বাঁকুড়া থেকে দূরত্ব 80 কিলোমিটার, যেখানে শান্ত নির্জন পরিবেশে একটি টিলার ওপর গড়ে উঠেছে রিমেল লজ। আগের ভিডিওটাতে আমি রিমেল লজের রিভিউ এবং সমস্ত ডিটেলস শেয়ার করেছিলাম। এটি একটি দুর্দান্ত লোকেশন, দারুণ খাওয়া দাওয়া এবং অত্যাধুনিক ভালো আতিথেয়তা সম্পন্ন একটি লজ। থাকবার জন্য এখানে টেন্ট হাউস, ট্রি হাউস, কটেজ, ডিলাক্স রুম সমস্তটাই রয়েছে। এই রিসর্টের প্রত্যেক দিনের ভাড়া সিজন অনুযায়ী চেঞ্জ হয়ে থাকে, আপনারা যারা বুক করতে চাইছেন তারা ওয়েবসাইটে পেয়ে যেতে পারেন। আজকে আমাদের ট্যুর প্ল্যানটা ছিল মুকুটমণিপুরে ওয়ান নাইট স্টের জন্য। আপনারা যারা 2 নাইট বা 3 নাইটের জন্য ট্যুর করবেন ভাবছেন, তারা ওয়ান নাইটের জন্য মুকুটমণিপুর থেকে সেকেন্ড নাইটের জন্য আপনারা চুজ করতে পারেন ঝিলিমিলি। তো প্রথমে বলি মুকুটমণিপুর ভ্রমণ করতে কিভাবে আপনারা পৌঁছাবেন। হাওড়া থেকে ট্রেনে ঝাড়গ্রাম অথবা বাঁকুড়ায় এসে ডিস্টেন্স পড়ে 228 কিলোমিটার, সেখান থেকে আপনারা মুকুটমণিপুর যেতে পারেন। এবার বলি মুকুটমণিপুর যাওয়ার উপযুক্ত টাইম কোনটা। এই ধরুন অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এটি বেস্ট টাইম মুকুটমণিপুর যাওয়ার জন্য। এছাড়া মুকুটমণিপুরে সারা বছরই ঘুরে থাকা যায়, তবে গ্রীষ্মকালে এখানে গরম থাকে এবং সর্বোচ্চ টেম্পারেচার মোটামুটি ধরুন 45 ডিগ্রি সেলসিয়াস মতো থাকে। এবার বলি মুকুটমণিপুর আপনারা কিভাবে পৌঁছাবেন। মুকুটমণিপুর পৌঁছাতে গেলে আপনাদের পার্সোনাল গাড়ি করে আপনারা যেতে পারেন। এছাড়াও আছে রেলপথ। তো রেলপথে সবথেকে নিকটতম স্টেশনটি হলো বাঁকুড়া, যেটি মুকুটমণিপুর থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত। মুকুটমণিপুর থেকে বাঁকুড়া রেল স্টেশন মোটামুটি ধরুন 2 থেকে 3 ঘন্টা মতো পথ। বাঁকুড়া পৌঁছানোর জন্য আপনারা অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন, যেমন ধরুন রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস, পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস এবং রানী রাসমণি ফার্স্ট প্যাসেঞ্জার সমস্তটাই হচ্ছে হাওড়া থেকে ছাড়ে বাঁকুড়া পর্যন্ত পৌঁছায়। হাওড়া এবং বাঁকুড়ার মধ্যে প্রচুর সংখ্যক ট্রেন যাতায়াত করে, তার কারণে হাওড়া থেকে বাঁকুড়া যেতে আপনাদের খুব একটা অসুবিধা হবে না। এছাড়া আপনারা নিজস্ব গাড়ি নিয়ে বাই রোডেও আসতে পারেন। বাঁকুড়া থেকে মুকুটমণিপুরের ডিস্টেন্স 55 কিলোমিটার এবং পৌঁছাতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা মতো। বাঁকুড়া স্টেশনে নেবে আপনারা গাড়ি করে মুকুটমণিপুর পর্যন্ত যেতে পারেন। শেয়ার গাড়িতে ভাড়া পড়ে 350 থেকে 400 টাকা মতো, আর যারা পার্সোনাল গাড়ি নিতে চান তো সেক্ষেত্রে ভাড়া পড়ে 1700 থেকে 2800 টাকা মতো, কিন্তু সিজন অনুযায়ী এদের রেটও খুবই ওঠানামা করে। যদি আপনারা ইনোভাতে যেতে চান তো সেক্ষেত্রে ভাড়া পড়ে 3800 টাকা। মুকুটমণিপুরের জন্য আপনারা 2 নাইট অথবা 3 নাইটের একটা ট্যুর প্ল্যান করতে পারেন। তো সেক্ষেত্রে আমি ডিটেল ট্যুর প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রথমেই বলে রাখি, আপনারা যদি 2 নাইটের একটা ট্যুর প্ল্যান করেন তো সেক্ষেত্রে আপনারা হাওড়া থেকে ট্রেনে ঝাড়গ্রাম বা বাঁকুড়া চলে এলেন, সেখান থেকে আপনারা মুকুটমণিপুরের চেক ইন করলেন। তো
তো মুকুটমণিপুর দেখার জন্য আপনাদের কাছে হাফ ডে পড়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা ওই দিনটাতে পরেশনাথ মন্দির, ডিয়ার পার্ক, বোটিং, সূর্যাস্ত এবং স্থানীয় হস্তশিল্পের যে সমস্ত স্টল, এই সমস্ত কিছু সেদিন দেখে নিতে পারেন। সেকেন্ড ডে আপনারা রাখতে পারেন সেখান থেকে ঝিলিমিলি ফরেস্ট, যেটা 12 মাইলের জঙ্গল হিসেবে পরিচিত, সুতান ফরেস্ট, ওয়াচ টাওয়ার এবং অম্বিকা মন্দির দেখার জন্য। তো টোটাল সমস্ত জিনিসটা দেখে আপনারা লাঞ্চ করে পৌঁছে যেতে পারেন ঝিলিমিলি। সেখানে আপনারা তালবেরিয়া লেক দেখে নিতে পারেন। থার্ড ডে আপনারা চেক আউট করে বেলপাহাড়ির মধ্যে আপনারা যেটা পড়তে পারে সেটা হলো গাগরা জলপ্রপাত, কুড়াসিনী হিল, কান্দারিনী হিল, লালজল গুহা। তো এই সমস্ত কিছু সাইট সিন করে লাঞ্চ করে আপনারা চলে যেতে পারেন ঝাড়গ্রামের জন্য। মুকুটমণিপুরে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন আপনারা থাকার জন্য, যেমন ধরুন গ্রিন পার্ক, পিঙ্ক রোজ, মুকুটমণিপুর গেস্ট হাউস, এছাড়া প্রকৃতি বাংলো, অনেকগুলোই পেয়ে যাবেন। আমরা যেটাতে ছিলাম সেটি হলো পিয়ারলেস রিসর্ট। মুকুটমণিপুরে সবচেয়ে উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় একটা ট্যুরিস্ট স্পট হলো মুকুটমণিপুর ড্যাম। বাঁকুড়ার রানী হিসেবে পরিচিত এই ড্যামটি মাটির তৈরি ভারতের দ্বিতীয় বৃহত্তম ড্যাম। নীল জলের নির্মল প্রকৃতি, সবুজ বন, মুকুটের মতো পাহাড়ি টিলা এবং নানা রকম দৃষ্টিনন্দন শোভা শোভিত এই মুকুটমণিপুর। এখানে আসলে একদিকে যেমন আপনারা দারুণ দারুণ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন, তেমনি জঙ্গলমহলের আদিবাসী সংস্কৃতিকে সামনে থেকে অনুভব করতে পারবেন। আর এখানে থাকার এখন আর কোনো অভাব নেই, কারণ বিভিন্ন রকমের সরকারি এবং বেসরকারি রিসর্ট আপনারা পেয়ে যাবেন। হয়তো ড্যামের কাছাকাছি কিছু পাবেন, অথবা ড্যাম থেকে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে পেয়ে যেতে পারেন। সমস্ত রিসর্টের ভাড়া থাকে ওই 2000 থেকে স্টার্ট। এখানে আসতে হলে আপনাদের প্রথমে বাঁকুড়া বা দুর্গাপুর পৌঁছে তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে আসতে পারেন, অথবা বাঁকুড়া থেকে বাসেও চলে আসতে পারেন। তাছাড়া যদি আপনারা বাই রোড আসতে চান তবে মেদিনীপুর বা বিষ্ণুপুর থেকেও আসতে পারেন। আমরা রেমেল লজ থেকে চেক আউট করে রওনা দিয়েছিলাম মুকুটমণিপুরের জন্য। মুকুটমণিপুরে আমাদের রিসর্ট বুকিং ছিল, সেটি হলো পিয়ারলেস রিসর্ট। ঝিলিমিলি থেকে মুকুটমণিপুরের ডিস্টেন্স 27 কিলোমিটার, মোটামুটি সময় লাগে 48 মিনিট। আপনারা যারা ঝিলিমিলি থেকে মুকুটমণিপুর আসার প্ল্যান করছেন, তো ঝিলিমিলি থেকে আপনারা সুতান লেক এবং 12 মাইলের জঙ্গল, এই দুটো সাইট সিন কভার করে পৌঁছে যেতে পারেন মুকুটমণিপুরে। আমাদের একদিনের জন্য গন্তব্য ছিল পিয়ারলেস রিসর্ট, যেটি মুকুটমণিপুর ড্যামের উল্টো দিকের পাড়ে অবস্থিত। ওনাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা চাইলে বুকিং করতে পারেন। পিয়ারলেস রিসর্টটা তুলনামূলকভাবে অন্যান্য রিসর্টগুলোর থেকে খুবই কস্টলি বলতে গেলে। এখানকার পার নাইট স্টে হয় 3500 প্লাস জিএসটি। সিজন অনুযায়ী এনাদের স্টে রেটটা 8000 থেকে 9000-এর মধ্যে হয়ে যায়। এই রিসর্টে কিছু গার্ডেন ভিউ কটেজ আছে, কিছু লেক ভিউ কটেজ আছে, আর কিছু ট্রিপল বেড বা ডাবল বেড অনুযায়ী গার্ডেন এবং লেক ভিউ কটেজ আছে। প্রথমেই বলে রাখি, এখানে গার্ডেন ভিউ যে সমস্ত কটেজ থাকে সেখানকার ভাড়া হয় 4000 থেকে 5000 প্লাস জিএসটি। যদি আপনারা ইনক্লুডিং ব্রেকফাস্ট নেন তো সেক্ষেত্রে আপনাদের ভাড়া 500 টাকা থেকে 600 টাকা মতো বেশি পড়ে। আর যদি আপনারা লেক ভিউ কটেজ নেন তবে এখানকার ভাড়া থাকে 5800 প্লাস জিএসটি। আর যদি আপনারা উইথ ব্রেকফাস্ট নেন
তবে ভাড়া এখানে 500 থেকে 700 টাকা সেম মতো বেড়ে যায়। আমরা বুকিং করেছিলাম 1 নাইটের জন্য গার্ডেন ভিউ কটেজ। তো আমাদের ভাড়া পড়েছিল 4500 প্লাস জিএসটি। আপনারা যারা বুক করতে চাইছেন তো ওনাদের নিজস্ব ওয়েবসাইট আছে, এছাড়াও বাঁকুড়া ট্যুরিজমের আন্ডারে ওনাদের ওয়েবসাইটও থাকে, তো সেখান থেকে আপনারা বুক করতে পারেন। আমাদের যে গার্ডেন ভিউ কটেজটা ছিল সেখানে একটা স্ট্যান্ডার্ড রুমের যে সমস্ত অ্যামেনিটিস থাকে সমস্ত কিছুই ছিল। রুমের ভিতরে ঢুকতে প্রথমেই আপনারা দেখতে পাবেন একটা বড় কাউচ, তার পাশেই একটা ওভারড্রপ এবং সঙ্গে একটা ডাবল বেডেড বেড। বেডটা অনেকটাই বড়, দুজনের জন্য থাকার জন্য এনাফ। এবং এখানে সমস্ত টি এবং কফি মেকার আপনারা পেয়ে যাবেন, ছোট্ট একটা ক্যাবিনেট। আর এইখানে আপনারা একটা বড় ক্যাবিনেট পেয়ে যাবেন। এই রুমে টোটাল 3টে ওভারড্রপ আছে, একটা বড় এবং 2টো মিডিয়াম সাইজের। তো আপনারা যারা 3টে বা 4টে লাগেজ আনছেন তারা অনায়াসে এই রুমে প্লেস করতে পারবেন। রুমগুলোতে অনেক এবং নিট অ্যান্ড ক্লিন, বাট এই রুমগুলোর ভাড়াটা অনেকটাই বেশি। আর দরজা থেকে ভিতরে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন একটা বড় ওয়াশরুম। তো ওয়াশরুমে যেরকম টয়লেটারিজ থাকে সমস্ত ফেসিলিটিস আছে, তার সাথে গিজারও আছে, আপনাদের অসুবিধা হবে না সেক্ষেত্রে। আপনারা রুমের ভিতরে একটা হ্যান্ডবুক পেয়ে যাবেন যেখানে সমস্ত পিয়ারলেস রিসর্টের ইনফরমেশন এবং হিস্ট্রি সবটাই মেনশন করা আছে। এই পিয়ারলেস রিসর্টের অনেকগুলো সেক্টর আছে। হায়দ্রাবাদে একটা সেক্টর আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 3টে সেক্টর, কলকাতা, দুর্গাপুর এবং মুকুটমণিপুর, আর একটা আছে পোর্ট ব্লেয়ারে। তো সমস্ত ডিটেলস এবং সমস্ত এক্সপিরিয়েন্স, সমস্ত সার্ভিসেস এখানে ডিটেলসে লেখা আছে। রুম থেকে বেরোলেই এই বিশাল একটা গার্ডেন এরিয়া আপনারা পেয়ে যাবেন। আর এইখানে আছে এনাদের রেস্টুরেন্টে মেনু কার্ডে যেরকম প্রাইসগুলো দেখেছিলাম এখানকার প্রাইস ভ্যালু 250 বা 350 থেকে স্টার্ট। প্রত্যেকটা আইটেমের প্রাইস ভ্যালুই এখানে অ্যাভারেজের ওপর বেস করে ধরুন 350 থেকে 400-এর মধ্যে থাকে। সমস্ত সার্ভিস বা সমস্ত প্রপার্টির ওপর বেস করে আমি এটা বলতে পারি এখানকার রুম রেটটাও যেরকম বেশি তেমনি এখানে খাবারের ভ্যালুগুলো অনেকটাই বেশি। আমরা রিসর্টে এসে পৌঁছেছিলাম দুপুরে, তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম লাঞ্চ থালি। তো লাঞ্চ থালির মধ্যে আমরা যেটা দিয়েছিলাম সেটি হলো একটি ভেজ থালি আর একটা নন ভেজ থালি। ভেজ থালির মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত ভেজিটেবলস, 4 রকমের ভেজিটেবলস ছিল। আর তার সাথে আমি দিয়েছিলাম ফিশ থালি। তো ফিশ থালিটার প্রাইস পড়েছিল আমার 500 প্লাস জিএসটি এবং ভেজ থালিটার প্রাইস ছিল 300 প্লাস জিএসটি। রিসর্ট থেকে বেরোলে গার্ডেন এরিয়া ধরে পিছনের দিকে আসলে আপনারা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো মুকুটমণিপুর ড্যাম, মানে ড্যামের ঠিক অপোজিটেই হচ্ছে এই পিয়ারলেস রিসর্টটা। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম 2-3টে সাইট সিন দেখার জন্য। আপনারা যারা বাঁকুড়া বিষ্ণুপুর ট্যুর প্ল্যান করছেন তারাও মুকুটমণিপুরটাকে এই ট্যুরের মধ্যে ইনক্লুড করতে পারেন। মুকুটমণিপুর থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স ম্যাক্সিমাম ধরুন 72 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টা মতো। আপনারা যারা বাঁকুড়া দিয়ে ট্যুর প্ল্যান শুরু করেন তবে আপনারা শুশুনিয়া পাহাড়টাকেও ট্যুর প্ল্যানের মধ্যে রাখতে পারেন। এবার সবার মধ্যে দূরত্বটা একটু বলে দিই। বাঁকুড়া থেকে খাতড়া হয়ে মুকুটমণিপুরের ডিস্টেন্স 50 কিলোমিটার, খাতড়া থেকে মুকুটমণিপুর 7 কিলোমিটার, তালবেরিয়া থেকে ঝিলিমিলি 7 কিলোমিটার, ঝিলিমিলি থেকে ঘাটশিলা 60 কিলোমিটার, সুতান থেকে তালবেরিয়া ড্যাম 24 কিলোমিটার, খাতড়া থেকে সুতান 28 কিলোমিটার, খাতড়া থেকে বিষ্ণুপুর 60 কিলোমিটার,
খাতড়া থেকে সোনামণি পাহাড় 14 কিলোমিটার। এর মধ্যে কিছু কিছু আছে যেটি একই দিকে রাস্তায় যাওয়া যায়। হোটেলের রিসেপশন থেকে একটা টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন দেখার জন্য। হোটেল থেকে আমরা বেরিয়েছিলাম 4টেতে, মোটামুটি ফেরার জন্য টাইম রেখেছিলাম 6টা। 2 ঘন্টার মধ্যে আমরা ওনাদেরকে বলে দিয়েছিলাম সাইট সিনটা দেখিয়ে দেওয়ার জন্য। এই টোটাল 2 ঘন্টার জন্য আমাদের ভাড়া পড়েছিল 300 টাকা। মুকুটমণিপুরের ড্যাম থেকে সূর্যাস্তের একটা অপরূপ সুন্দর ভিউ দেখা যায়। মুকুটমণিপুরে এলে আপনারা দেখার জন্য 3-4টে সাইট সিন পেয়ে যাবেন। তো প্রথমে আমরা যে সাইট সিনটাতে গিয়েছিলাম সেটি হলো পরেশনাথ শিব মন্দির। আমাদের হোটেল মানে পিএলএস রিসর্ট থেকে এই পরেশনাথ শিব মন্দিরের ডিস্টেন্স মোটামুটি ধরুন 15 থেকে 20 মিনিট মতো। আরও একটা কথা বলে রাখি, মুকুটমণিপুর এসে থাকতে হলে আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টের সোনাঝুরি প্রকৃতি ভবন কেন্দ্রে থাকতে পারেন। এখানকার অনেকগুলো কটেজ আছে জঙ্গলের মধ্যে। এখানে ছোট ছোট কটেজ, যেমন শতমূলে, শাল, পিয়াল, বিভিন্ন রকমের জঙ্গলের গাছপালাতে নাম অনুসারে এখানে কটেজের নামকরণ করা হয়েছে। প্রতিটা রুম খুবই সুন্দর এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। মুকুটমণিপুরে একটু ভিতরের দিকে আছে পরেশনাথ শিব মন্দির। স্থানীয় মানুষদের কাছে খুবই জনপ্রিয় এই পরেশনাথ শিব মন্দির। আপনি যদি মুকুটমণিপুর বেড়াতে আসেন তবে এই মন্দিরটি একবার ঘুরে যেতে পারেন। এই মুকুটমণিপুর বাঁধটি নির্মাণের সময়, মাটি খননের সময় মন্দিরের মূল বিগ্রহটি পাওয়া গিয়েছিল। এটি আসলে একটি জৈনদের মূর্তি। এখানে আশেপাশে এরকম অনেক জৈন মূর্তি পাওয়া গেছিল, কিন্তু হিন্দুরা শ্রদ্ধা করে এর পূজা অর্চনা করে থাকে। মহাশিব রাত্রি উপলক্ষে বড় উৎসবের আয়োজন করা হয় এখানে। এছাড়াও এই সার্কিটে দেখার মতো আরও দুটো আকর্ষণীয় জায়গা আছে। একটি হলো বনপুকুরিয়া হরিণ পার্ক, আরেকটি হলো নোয়াডিহি সানসেট পয়েন্ট। ওই দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটি হলো মুকুটমণিপুর সার্কিট, মানে বাঁকুড়া জেলার খাতড়া ব্লকের অন্তর্গত। এই মুকুটমণিপুর সার্কিট হলো এমন একটি পজিশন যেখানে দুটি নদী মানে কুমারী নদী এবং কংসাবতী নদী এর সঙ্গমস্থলে অবস্থিত। এই মুকুটমণিপুরকে কেন্দ্র করে বেশ কটি পর্যটন গড়ে উঠেছে। এছাড়াও আপনারা দেখে নিতে পারেন অম্বিকা মন্দির এবং মুসাফিরানা ভিউ পয়েন্ট। মুকুটমণিপুর ড্যাম থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে আছে অম্বিকা গ্রামের মা অম্বিকা মন্দির। এই মন্দিরটিতে 700 বছর ধরে দেবী দুর্গাকে মা অম্বিকা হিসেবে পুজো করা হয়ে থাকে। স্থানীয় লোকজনের মতে মা অম্বিকা খুবই জাগ্রত। শহরের কোলাহল থেকে দূরে একমাত্র গ্রাম্য পরিবেশে মা দুর্গার পূজা উপভোগ করতে চাইলে আপনারা অম্বিকা মন্দির এবং অম্বিকাপুর গ্রাম দেখে যেতে পারেন।
তিনটের সাইট সিন কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম পিয়ারলেস রিসর্টে। রিসর্টে আমরা পৌঁছেছিলাম সন্ধ্যে 6:30 থেকে 7টা নাগাদ। সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম ড্রাই চিলি চিকেন এবং তার সাথে ভেটকি ফিশ ফ্রাই। ড্রাই চিলি চিকেনের প্রাইস ছিল 550 এবং ভেটকি ফিশ ফ্রাইয়ের জন্য প্রাইস ছিল 850। রাতে ডিনারের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম এগ কষা এবং তার সাথে একটা এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইসের প্রাইস পড়েছিল 250 এবং এগ কষার প্রাইস পড়েছিল 150। খাবারের যদি কোয়ালিটি বলুন এবং কোয়ান্টিটি বলুন দুটোই খুব ভালো, কিন্তু খাবারের রেটটা প্রাইস ভ্যালুটা অনেকটাই বেশি। সাধারণ মধ্যবিত্ত মানুষজনদের কাছে ঘুরে বেড়ানোর জন্য আমরা সহজেই চেষ্টা করি যাতে একটু কম খরচের মধ্যে সমস্ত ঘোরাটা বা ট্যুর প্ল্যানটা হয়। তো সেক্ষেত্রে বলবো আপনারা ড্যামের সামনে অনেক রিসর্ট পেয়ে যাবেন, যেমন ধরুন প্রকৃতি বাংলো কেন্দ্র, এছাড়াও অনেক মালঞ্চ বলুন, আরও অনেক রিসর্ট পেয়ে যাবেন। তো আপনারা সেটা ট্রাই করতে পারেন। নেক্সট ডে আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের জন্য, কারণ আমাদের বাঁকুড়া থেকে হাওড়ার জন্য ট্রেন ছিল। বাঁকুড়া থেকে আমরা বুক করেছিলাম ইন্টারসিটি এক্সপ্রেস, যেটি বাঁকুড়া থেকে ছাড়ে 10:55 এবং হাওড়া পৌঁছায় 3:15-তে। মোটামুটি সময় লাগে ধরুন 4 ঘন্টা 55 মিনিট। ইন্টারসিটি এক্সপ্রেসে আমরা সিসি চেয়ার কার বুক করেছিলাম এবং পার পার্সন বুকিং রেট ছিল 360 টাকা। আমাদের যেহেতু 10:55-তে ট্রেন ছিল, আমরা ভোরবেলা চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম, মানে ওই ধরুন 9টা নাগাদ। আমরা রুম বুক করেছিলাম উইথাউট ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টের জন্য আমরা নিয়েছিলাম ব্রেড, অমলেট আর তার সাথে জ্যাম। এই টোটাল প্রাইস ভ্যালুটা ছিল 75 করে। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশের পরিবেশটা উপভোগ করতে। নটা নাগাদ চেক আউট করে বাঁকুড়া স্টেশনের জন্য আমরা চললাম। প্রাইভেট গাড়ি আমরা হোটেলের রিসেপশনের সাথে কথা বলে বুক করে নিয়েছিলাম। আমাদের যে রিসর্ট আছে সেই রিসর্ট থেকে বাঁকুড়া স্টেশন পর্যন্ত প্রাইভেট গাড়ির কস্ট পড়েছিল 3000। শেষমেশ দীর্ঘ 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো বাঁকুড়া স্টেশনে। এই ইন্টারসিটি এক্সপ্রেসে আপনারা 3rd ক্লাস, তার সাথে 2S এবং এইচএসি চেয়ার কার পেয়ে যাবেন। এই ট্রেনে স্লিপার কোচের ভাড়া 180 টাকা, সিসি চেয়ার কারের ভাড়া 380 টাকা এবং যদি আপনারা 3A ক্লাসে যেতে চান তবে সেক্ষেত্রে ভাড়া পড়ে 550 টাকা করে। রাঁচি থেকে এটি ছাড়ে 5:20-তে এবং বাঁকুড়া এসে পৌঁছায় এটি 10:55-তে। সেখান থেকে হাওড়া স্টেশন এসে পৌঁছায় 3:15-তে। আজকের এই ভিডিওটা আমি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে চেক করে নিতে পারেন।